আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার ক্লাসে আপনাদের সকলকেই আমি আবির স্যার স্বাগতম জানাচ্ছি। অর্থনীতি ফার্স্ট পেপার আমি এর মাঝে দিয়ে অনেক লম্বা সময় গ্যাপ দিয়েছিলাম। এছাড়া আমার বিশেষ করে অনেক স্টুডেন্টরা বলেছিল যে ক্লাসগুলো কন্টিনিউ করতে। আমার এক্সাম আরও অনেক প্রবলেমের জন্য কন্টিনিউ করা হয়নি। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের এই অনলাইন যে ফ্রি কোর্সটি রয়েছে, অর্থাৎ এটা একদমই ফ্রি। তো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে রেগুলার প্লেলিস্টে গেলেই আপনারা পার্ট বাই পার্ট আকারে পেয়ে যাবেন ভিডিওগুলো। ওকে, আর চেষ্টা করব ক্লাসগুলো কন্টিনিউ করার। ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড হতে থাকবে। ওকে, আচ্ছা, আর যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের ইকোনমিক্স কোর্সে বিস্তারিত জানতে চান, অবশ্যই স্ক্রিনের ইনফরমেশন দেওয়াই আছে, তো চাইলে যোগাযোগ করতে পারেন। ওকে, আজকে তাহলে আমরা ক্লাসে ফিরে আসতেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পর্ব ক্লাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ পার্ট 4 এর ক্লাস। আর এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে আমার যারা দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো আগে দেখেননি তারা অবশ্যই আমি তাদেরকে রেকমেন্ড করব শুরুতে আমার দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো আপনারা দেখে আসেন, তাহলে আপনাদের জন্য এই অধ্যায়টা বুঝতে পারা অনেক সহজ হবে। ঠিক আছে, কারণ ইকোনমিক্সের বিষয়গুলো একটার সাথে আরেকটা রিলেটেড। তো শুরুর থেকে স্টার্ট না করলে কোনো অধ্যায় তাহলে কিন্তু আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের মূল টপিকটা চাহিদা বিধি বা ডিমান্ড ল এবং আমরা ডিমান্ড কার্ভ অর্থাৎ চাহিদা রেখা সম্পর্কে আমরা জানবো। ওকে, অর্থাৎ কিভাবে আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি সেই বিষয়টা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। আচ্ছা, তো শুরুতেই আমরা মূল ক্লাসে তাহলে ফিরে যাচ্ছি। আচ্ছা, শুরুতেই আমাদের যে বিষয়টা জানতে হবে, তার আগে কিন্তু আমি চাহিদা সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু করে রেখেছি, অর্থাৎ চাহিদার সংজ্ঞা এবং দামের সাথে চাহিদার মূলত কি ধরনের সম্পর্ক বিদ্যমান থাকে, এটা কিন্তু আমার 3 নাম্বার পার্টের ক্লাসে কিন্তু দেওয়া আছে। তো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। হ্যাঁ, আর লিংক আমি আই বাটনে দিয়ে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, তো চাহিদা বিধি সিম্পল ভাবে বলা সেটা কি, তো বইয়ের মধ্যে আপনারা অনেক ধরনের সংজ্ঞা কিন্তু পাবেন, বিশেষ করে মোস্তাফিজুর রহমান, রঞ্জিত কুমার স্যারের যে বইগুলো আছে সেগুলোতে ইজিভাবে সংজ্ঞা দেওয়া আছে। এছাড়াও অন্যান্য বইগুলো ভালো। তো আমি আমার মতো করে সহজ ভাষায় সংজ্ঞাটা লিখেছি। যেমন চাহিদা বিধিকে সিম্পল ভাষায় আপনি বলতে পারেন যে অর্থনীতিতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, হ্যাঁ, এই কথাটা অবশ্যই লেখার চেষ্টা করবেন। তো অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক থাকে তাকেই মূলত চাহিদা বিধি বলা হচ্ছে। ওকে, অর্থাৎ যদি সবকিছু বাজারের পরিস্থিতি এবং সবকিছু যদি নর্মাল অবস্থায় থাকে আর দ্রব্যটাও যদি স্বাভাবিক থাকে, আপাতত এতটুকু জেনে রাখেন যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রেই চাহিদা বিধিটা আপনার বিপরীতগামী কিন্তু হয়, অর্থাৎ দামের সাথে চাহিদাটা বিপরীতগামী হয়। ওকে, কারণ দ্রব্য অনেক ধরনেরই আছে, সমস্যা নেই, এটা নিয়ে আলাদা আমি একটা ক্লাসই করব নেক্সটে, চিন্তার কোনো কারণ নেই, তখন দ্রব্য সম্পর্কে ভালোভাবে আইডিয়া চলে আসবে। আপাতত এতটুকু জেনে রাখেন যে নর্মাল যে দ্রব্যগুলো আছে বা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রেই শুধুমাত্র চাহিদা বিধি দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই বিষয়টাকে আরো ইজি ভাবে এক্সপ্লেন করার জন্য আমি পাশে গ্রাফ আকারে কিন্তু দিয়ে দিছি। অর্থাৎ এই যে আকাশি কালারের যে ব্লকগুলো দেখতেছেন, আকাশি কালারের ব্লকটা আমাদের চাহিদা। ওকে, আর ইয়েলো যে ব্লকটা রয়েছে, ইয়েলো ব্লকটা আমাদের দাম। অর্থাৎ প্রথম অবস্থায়, অর্থাৎ এই যে অবস্থাটা আছে, প্রথম অবস্থায় যখন ইয়েলোটা ব্লক বৃদ্ধি পাইছে, অর্থাৎ দামটা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, চাহিদার পরিমাণটা হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা, কারণ কি, এটার অবশ্যই মেইন রিজন আছে। এর রিজনটা চাহিদার মধ্যে অলওয়েজ ভোক্তা বা কাস্টমার অবস্থান করবে। ঠিক আছে, এখন সাধারণভাবেই কোনো দ্রব্যের দাম যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে কাস্টমাররা অনেক কম পরিমাণে দ্রব্যটি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। তো যার কারণে দেখা যায় কি, চাহিদার পরিমাণটা, অর্থাৎ কাস্টমারের যে আকর্ষণ প্লাস কাস্টমারের যে রেসপন্স, যে দুইটাই কি থাকবে, কম থাকবে। তো যার কারণে যদি দামটা বৃদ্ধি পায় তো সেজন্য অবশ্যই কি হবে, চাহিদা হ্রাস পাবে। ওকে,
আচ্ছা, এখন পরবর্তী বিষয়টাতে দেখি আমরা তখন অর্থাৎ এর যদি বিপরীত ঘটে, অর্থাৎ দাম যদি হ্রাস পায় তাহলে অবস্থাটা কেমন হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে দামটা হচ্ছে কি পরিমাণের তুলনায় অর্থাৎ চাহিদার তুলনায় কিন্তু কম। ওকে, তো যার কারণে আমাদের এখানে ইয়েলো ব্লকে আমি ইজি ভাবে এক্সপ্লেন করে দিছি যে ইয়েলো ব্লকটাতে আমরা দেখতে পাচ্ছি যে দামটা হচ্ছে কি কম রয়েছে এবং কি চাহিদার পরিমাণটা অনেক বেশি রয়েছে। ওকে, অর্থাৎ সিম্পল ভাবে আমরা তাহলে বুঝতেই পারলাম যে দামের সাথে চাহিদার স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে। ওকে, আর আরেকটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগেই বললাম, এই চাহিদা রেখায় অলওয়েজ কাস্টমার অবস্থান করবে, অর্থাৎ ভোক্তা অবস্থান করবে। যখনই আপনি চাহিদা রেখা বা চাহিদা বিধি নিয়ে আপনার এক্সামে আসবে বা হচ্ছে যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে চাহিদা বিধিতে বা চাহিদাতে অলওয়েজ অ্যাজ এ কাস্টমার হিসেবেই আপনাকে চিন্তা করতে হবে। ওকে, কারণ স্বাভাবিক আপনি যদি কাস্টমার হতেন তাহলে কি করতেন, যদি দ্রব্যের দাম অত্যাধিক পরিমাণে থাকে তাহলে অবশ্যই কি রেসপন্সটাও কম চলে আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে লাস্টের যে কথাটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা আপনাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা যে ধরনের এক্সামে আপনারা যান না কেন, হোক সেটা সেমিস্টার, ইভেন আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা এবং দামের সাথে সম্পর্কটা কি হবে, বিপরীতমুখী হবে। অর্থাৎ একটা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই অপরটি হ্রাস পাবে। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে সবার। আচ্ছা, তো এখন আমরা নেক্সটে যাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমরা এখন চাহিদার সূচি থেকে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করব সেই বিষয়টি জানবো। ওকে, আচ্ছা, ওকে, তো আমরা সেকেন্ড স্লাইডে চলে আসছি। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতেই পাচ্ছি এখানে মূলত হচ্ছে এক্সামে কিন্তু এভাবেই দেওয়া থাকবে, অর্থাৎ সূচিটা অধিকাংশ ক্ষেত্রে আপনাদের উদ্দীপকে কিন্তু দেওয়া থাকবে। এছাড়াও অনেক সময় চাহিদা সমীকরণ থাকে, সমীকরণের বিষয়গুলো আমি পরে দেখাবো আস্তে আস্তে। আপাতত সূচি থেকে কিভাবে চাহিদা রেখা আমরা অঙ্কন করতে পারি সেই বিষয়টা আগে ক্লিয়ার হব আমরা। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের দেখতেই পাচ্ছেন যে বাম পাশে একটা সূচি আছে, সূচির মধ্যে দুইটা এলিমেন্টস দেওয়া হচ্ছে, অর্থাৎ এক নম্বরে হচ্ছে আপনার পি দ্বারা সিম্পল ভাবে আমরা জানি প্রাইস বোঝাচ্ছে, তো প্রাইস এখানে দেওয়াই আছে। আর তারপর হচ্ছে ডি বা চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ ও আমাদের দেওয়া আছে, অর্থাৎ দাম আর চাহিদা সিম্পল ভাবে এটা কোয়েশ্চেনে এই পর্যন্ত আপনার দেওয়াই থাকবে। ওকে, আচ্ছা, এই সূচিটা থেকেই আপনাকে এই চাহিদা রেখাটা অঙ্কন করতে হবে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি, আর অনেক সহজ। আর এটার মধ্যে কোনো গ্রাফ বা এরকম কিছুই দেওয়া থাকবে না, আর চিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে, আর স্কেল অবশ্যই ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা, কারণ এই চিত্রতে ভালোভাবে করতে হলে অবশ্যই স্কেল লাগবে। হ্যাঁ, আর বাসায় অবশ্যই চিত্রগুলো প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আপনারা পরীক্ষায় এত বেশি প্রবলেম হবে না চিত্রটা আঁকতে, আশা করি। আচ্ছা, তো এখন আমাদের সিম্পল ভাবে দামটা দেওয়া আছে, তারপর হচ্ছে চাহিদার যে পরিমাণ, চাহিদার পরিমাণ আমরা জানি ডি তে ডিমান্ড দ্বারা হচ্ছে চাহিদা বোঝানো হয়। আর সিম্পল ভাবে ইকোনমিক্সের যে স্ট্রাকচার আছে সেটা আমরা এঁকে ফেলছি। তো নর্মাল ভাবে আমরা জানি যে লম্ব অক্ষে হচ্ছে কি সবসময় ওয়াই হচ্ছে প্রকাশ করা হচ্ছে, আর এক্স হচ্ছে কি আমাদের ভূমি অক্ষে রাখা হচ্ছে। তো বেসিক ক্যালকুলেশন, এটা তো আমরা সিম্পল ভাবে সবাই জানি। ওকে, তো এগুলো একদম বেসিক। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দামটা অলওয়েজ আমাদের থাকবে লম্ব অক্ষে। ওকে, আচ্ছা, কারণ আমরা চাহিদা রেখা আঁকি অথবা যোগান রেখা যেটাই আঁকি না কেন অবশ্যই দামটা অলওয়েজ লম্ব অক্ষেই কিন্তু থাকবে। ওকে, আর ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যায় যাব আস্তে আস্তে। ওকে, আর যেহেতু এখানে দাম 1 2 3, তো এর জন্য কি আমরা সংখ্যাও 1 2 3, এখন যদি 10 20 30 যদি থাকতো তাহলে কি আমরা এখানেও ঠিক সেম আকারে রাখতাম। ওকে, আর এখন এগুলো স্কেল দিয়ে যে অ্যাকুরেটলি দিতে হবে বিষয়টা এরকম না, আপনার আন্দাজ অনুযায়ী আপনি হচ্ছে আগে মার্ক করে রাখবেন, ঠিক আছে, তাহলেই হবে। ওকে, তো আমরা দাম ফার্স্টে হচ্ছে দিয়ে রাখছি, তো 1 থেকে 3 পর্যন্ত আমাদের দাম দেওয়া আছে, তো আমরা এখানে 1 থেকে 3 পর্যন্ত লম্বকে দিয়ে দিলাম, কারণ লম্বকে আমাদের দাম থাকে। আর চাহিদার পরিমাণ অলওয়েজ থাকবে কোথায়, আচ্ছা সরি, এখানে আমি দাম লিখে ফেলছি, এখানে হবে চাহিদার পরিমাণ। ওকে, অর্থাৎ এই যে চাহিদার পরিমাণটা এটা অলওয়েজ থাকবে এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে। হ্যাঁ,
আর ভূমি অক্ষে আমরাও ওই সিম্পল ভাবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় কিন্তু যাব। ওকে, অর্থাৎ 10 থেকে নিয়ে 30 পর্যন্ত। এই জন্য আমরা 3টা বিন্দু নিয়ে দিছি, তাহলে 3টা বিন্দু নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা একটু এক্সপ্লেন করি। এখন সূচিটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে দামের পরিমাণ হচ্ছে যখন কম ছিল তখন কিন্তু চাহিদার পরিমাণটা কিন্তু সর্বোচ্চ অবস্থায় ছিল। অর্থাৎ আমি একটু আগেই আপনাদেরকে বলে রাখছিলাম যে চাহিদাতে অলওয়েজ কাস্টমার অবস্থান করবে। অর্থাৎ দাম যখন কম ছিল তো আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার যে রেসপন্স সেটা খুবই বেশি ছিল, অর্থাৎ বলতে পারি যে আমরা সর্বোচ্চ পর্যায়ে ছিল, আর দামটাও কি সর্বনিম্ন পর্যায়ে ছিল। আচ্ছা, বাট ঠিক সেম ভাবে যখন দামটা আস্তে আস্তে যখন বৃদ্ধি পাওয়া শুরু করলো, যখন বৃদ্ধি পেয়ে যখন 3-এ আসলো, তখন চাহিদা কিন্তু বৃদ্ধি না পেয়ে উল্টো কি হয়েছে, উল্টা হ্রাস পেয়েছে। ঠিক আছে, ওকে, কারণ কাস্টমারের রেসপন্স অনেকটাই কমে গেছে। ঠিক আছে, স্বাভাবিক, কারণ দ্রব্যের প্রাইসটা কি তুলনামূলক অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু আগে যেটা জানলাম এটার সাথে অবশ্যই আমরা মিল পাচ্ছি যে দামের সাথে চাহিদার অবশ্যই বিপরীতমুখী সম্পর্ক আছে। আচ্ছা, তো চিত্রতে আমরা হচ্ছে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দুইটাই দিলাম। এখন জাস্ট আমরা চিত্রগুলো আঁকবো। অর্থাৎ দাম যখন 1 টাকা ছিল তখন কি চাহিদার পরিমাণ 30। এই যে 1, এখান থেকে আমরা এই যে 30 পর্যন্ত এইখান পর্যন্ত রেখা আনবো, এরপর এই 30-এর সাথে এনে মিলিয়ে দিব। ওকে, এগুলো অবশ্যই স্কেল দিয়ে করবেন। আর যেখানে দুইটা রেখা পরস্পর মিলবে সেখানে অবশ্যই একটি আমরা জানি সিম্পল ভাবে জ্যামিতিতে এটা করে আনছি যে দুইটা রেখা পরস্পর মিললে সেখানে অবশ্যই কি বিন্দু অবশ্যই আমাদের রাখতে হয়। তো আমরা হচ্ছে কি যে রেখাগুলো যেখানে সংস্পর্শে মিলবে তখন সেটাকে আমরা বিন্দুতে আবদ্ধ করে দিব। তো এভাবেই হচ্ছে বাকি যে রেখাগুলো আছে ঠিক সেম ভাবে অঙ্কন করব। অর্থাৎ দাম যখন 2 টাকা তখন হচ্ছে কি 20, তো 2 থেকে এই 20 ঘর পর্যন্ত এসে এখানে আরেকটা বিন্দু হবে। আর 3 যখন ছিল তখন 10, এই যে 3 থেকে এই 10 পর্যন্ত। ওকে, পরবর্তীতে বিন্দুগুলো আপনারা স্কেল দিয়ে ভালোভাবে হচ্ছে এমন ভাবে দিবেন যেন প্রতিটা বিন্দু যেন একই সাথে স্পর্শ হয়। ঠিক আছে, এটা অবশ্যই জরুরি, কারণ চিত্রটা খুব ভালোভাবে আঁকা, কারণ চিত্রটাই কিন্তু মেন। ওকে, কারণ অনেক টিচাররা আছে বেশিরভাগই ব্যাখ্যা পড়ে না, তো চিত্র যদি ভালোভাবে আঁকতে পারেন তাহলে আশা করি ব্যাখ্যাতে এত বেশি একটা প্রবলেম হবে না, ব্যাখ্যা নিজের মতো দিলেও হবে। ঠিক আছে, তো এই যে আকাশী কালারের যে রেখাটা আছে সেটা আমরা একসাথে যোগ করে দিলাম। তো এই আকাশী কালারের যে রেখাটা আছে এটাই হচ্ছে ডিডি চাহিদা রেখা। ওকে, আর বিন্দুগুলো আপনারা চাইলে এমনও রাখতে পারেন, বাট হ্যাঁ এমনি রাখলে একটু খারাপ দেখা যায়, তো এই জন্য একটা নাম দিয়ে দিলাম এবিসি এই বিন্দুগুলো। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা অবশ্যই লাস্টে দিয়ে দিবেন যেটা হচ্ছে এবিসি, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের একটা চাহিদা রেখা। ওকে, আর এই টাইপের যতটা কোয়েশ্চেন আছে ঠিক সেম ভাবেই বাকি চিত্রগুলো এমন ভাবেই হবে। অর্থাৎ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটা সিম্পল ভাবে কি হবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী অবস্থায় থাকবে। ওকে, আচ্ছা, কারণ এটা অনেক সময় এক্সামে আসে যে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন, কারণ সিম্পল রিজন সেটা হচ্ছে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক থাকে, আর এই সম্পর্কটার জন্যই মূলত চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী অবস্থায় থাকে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, তো এটা খেয়াল রাখবেন। আর এই টাইপের চিত্রগুলো আপনারা হচ্ছে বই পেয়ে যাবেন, তো বইয়ের যে সূচিগুলো আছে চাহিদা সূচি সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ এটা নিয়েও হচ্ছে আমি ভিডিও করার চেষ্টা করব। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাসটা, আর আশা করি ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল আর আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তী ক্লাসে অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ পরবর্তী ক্লাসে আমরা জানবো যোগান এবং দামের সাথে